শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানোই চ্যালেঞ্জ। এছাড়াও আছে সুন্দরবন ঘিরে একের পর এক রিসর্ট, আছে বুথ ফেরত সমীক্ষার ফল একযোগে প্রত্যাখ্যান কংগ্রেস সহ বিরোধীদের। ভারতে যে লোকসভা নির্বাচন, তার নির্বাচনের একেবারেই শেষ ধাপের যে ভোট গ্রহণ সেটিও শেষ হয়ে গেছে। আগামীকাল নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা, কিন্তু নির্বাচন পরবর্তী যে বুথ ফেরত জরিপগুলো গণমাধ্যমের, সেখানে সবগুলো জনমত জরিপেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এগিয়ে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে ঠিক যতখানি আসন বুথ ফেরত জরিপে দেখানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেতে পারেন, বিশ্লেষকরা বলছেন যে ততগুলো আসন হয়তো নাও পেতে পারেন। তবে এই ব্যাপারে আসলে কারোর কোনো দ্বিমত নেই যে আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও আছে বেনজিররা কিভাবে সবার চোখ এড়িয়ে দেশ ছাড়েন, এরকম একটি খবর দেওয়া হয়েছে, একটি বিশ্লেষণধর্মী খবর। এছাড়াও আছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্রিকেটের স্মরণীয় এক অভিষেক। পরের পত্রিকা আমাদের হাতে আছে দৈনিক সমকাল। সমকালের প্রধান খবর, ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন মডেলের ফ্রিজ এনেছে ওয়ালটন। একটি বিজ্ঞাপনমূলক খবর মূলত এটি। এছাড়াও আছে কোটি মানুষের আস্থা অর্জন করেছে যমুনা রেফ্রিজারেটর। এর পরের পত্রিকা আছে আমাদের হাতে আছে যুগান্তর। যুগান্তরের প্রধান খবর, পাসপোর্ট করতে বেনজিরের নজিরবিহীন জালিয়াতি, মিথ্যা পরিচয়ে বিশ্ব ভ্রমণ। এছাড়াও আছে চনমনে যুক্তরাষ্ট্রের ঝলমলে জয়ে শুরু টি-20 বিশ্বকাপ। আছে মেট্রো ম্যাজিকে গতি বাড়বে ঢাকার, মাকড়সার জালের মতো হবে 141 কিলোমিটার পথ। এছাড়াও আছে জল, স্থল এবং আকাশপথে রেড অ্যালার্ট জারি। এটি মূলত এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের যে আপডেট, সেই খবর দেওয়া হয়েছে। শহরে ভূমি নামজারি ফি, বার্ষিক কর বাড়ানোর উদ্যোগ। এছাড়াও আছে সিলেটে পানি নামছে, দুর্ভোগ বাড়ছে। আছে শ্রীলঙ্কার চেয়ে মূল্যস্ফীতি বাংলাদেশে বেশি। সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে এরকম একটি তথ্য দেয়া হয়েছে যে আমরা জানি যে সম্প্রতি শ্রীলঙ্কা নিজেদেরকে প্রায় দেউলিয়া ঘোষণা করেছিল, একেবারেই আর্থিক অবস্থা ধসে গিয়েছিল। সেই জায়গা থেকে শ্রীলঙ্কা আবারও খানিকটা ঘুরে দাঁড়িয়েছে এবং শ্রীলঙ্কার যে মূল্যস্ফীতি ছিল সেই সময়, বা এখনও যে অবস্থা শ্রীলঙ্কায় চলছে, যে অর্থনৈতিক অবস্থা, সেই মূল্যস্ফীতির চেয়ে বাংলাদেশের মূল্যস্ফীতি বেশি, সেটি সিপিডির ব্রিফিংয়ে বলা হয়েছে। এর পরের পত্রিকা কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান খবর, আইএমএফের চাপেও বাড়বে ভর্তুকি, ভর্তুকি বাড়ালে হিতে বিপরীত হতে পারে, এটিও একটি বিশ্লেষণধর্মী খবর। আছে বান্দরবানেও বেনজিরের বিপুল সম্পদ, ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা। আছে বেনজিরের দুর্নীতি সবার আগে প্রকাশ করেছে কালের কণ্ঠ, ওবায়দুল কাদের বলেছেন। এছাড়াও আছে মালয়েশিয়ার পরিবর্তে তানভীরের ঠাঁই কবরে। আছে ব্যাটিং ঝড়েই বিশ্বকাপ শুরু, যুক্তরাষ্ট্র নিজেদের জয় দিয়ে তাদের যে বিশ্বকাপ মিশন যেটি শুরু করেছে সেই খবর দেওয়া হয়েছে। এরপর দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান খবর, দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। এটি মূলত এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের আশেপাশের যে খবরগুলো, যে কারণে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে, তার সঙ্গে সংশ্লিষ্টতা খোঁজা হচ্ছে। এছাড়া আছে উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের নিয়েই চলবো, প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। প্রধানমন্ত্রী যেটি বলেছেন মূলত যে কে কি বলছে, কে কার পক্ষে বা বিপক্ষে, সেই বিষয়টি নিয়ে চিন্তা করতে চায় না বাংলাদেশ। কারণ বাংলাদেশের নীতি হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। এবং যে কারণে বাংলাদেশের সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যারা সহযোগী দেশ হিসেবে ভূমিকা পালন করবে, যারা সহযোগিতা করবে, তাদের সঙ্গেই চলার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও আছে মালয়েশিয়া যেতে পারেননি 17,000 কর্মী, কারণ অনুসন্ধান করতে তদন্ত কমিটি গঠিত। গতকাল আমরা জানি যে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে তাদের কাছে যে ধরনের তথ্য এসেছে এখন পর্যন্ত, এবং যতবারই তাদের কাছে যে ধরনের তথ্য এসেছে সেই অনুযায়ী মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয়ের কোথাও কোনো গাফিলতি নেই। কিন্তু তারপরেও কেন এই 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারলেন না,
কাদের ভুলভ্রান্তি ছিল এবং কোথায় সমস্যাটা ছিল সেই বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এবং মন্ত্রী কালকেও যেটি আশ্বাস দিয়েছেন যে এর পরেও যখন এটি নিয়ে কাজ করা হবে, যারা সত্যি সত্যি মালয়েশিয়ায় যেতে চান তারা যেন দ্রুততর সময়ের মধ্যে মালয়েশিয়ায় পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থাটি করা হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই বিষয়ে আমরা নিশ্চয়ই আলাপও করব। এরপরে খবরে আছে নদীতে ভাসছিল ভার্সিটি ছাত্রের লাশের 5 খণ্ড। আমরা জানি যে ময়মনসিংহে ব্যাগ ব্যাগ ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার হয়েছে গতকাল, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর আছে ব্যাংক ঋণের সুদ হার যেন না বাড়ে, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আছে পিরোজপুরে ত্রাণ বিতরণ নিয়ে সংঘর্ষ, 1 জন নিহত। আছে খাবারে মাথাপিছু খরচ সবচেয়ে বেশি বাংলাদেশে, 17 দেশের তথ্য বিশ্লেষণে সিপিডি, যেটি এর আগের সংবাদপত্রেও এসেছে যে শ্রীলঙ্কার সাথে তুলনা করা হয়েছে যে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সময়ে বা বর্তমানে যেই মূল্যস্ফীতি আছে তার চাইতেও বাংলাদেশে মূল্যস্ফীতির হার বেশি। এবং এখানে যে কথাটি বলা হচ্ছে যে এশিয়ার 17টি দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি পাওয়া গেছে, সিপিডি যেই তথ্যটি দিয়েছে সেটি এখানে বলা হচ্ছে। এরপরের পত্রিকা আমাদের হাতে আছে দৈনিক জনকণ্ঠ, তার প্রধান খবর উন্নয়ন সহযোগীদের নিয়ে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সঙ্গেই বাংলাদেশ বন্ধুত্ব রক্ষা করে চলবে, কে কার পক্ষে কিংবা বিপক্ষে সেটি বাংলাদেশের মাথা ব্যথার কারণ নয়। এছাড়া আছে জলবায়ুর প্রভাব শিক্ষায়, তীব্র শীত গরমে পড়াশোনা বিঘ্নিত, এবছর 13 দিন বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ক্যালেন্ডার কাটছাঁটের পরিকল্পনা। তীব্র তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ ঘোষণা করা, এইরকম নজির বাংলাদেশে খুব বেশি নেই। এবছর সেটি আমরা দেখেছি যে তীব্র তাপপ্রবাহের কারণে হিট অ্যালার্ট জারি ছিল এবং স্কুল শিক্ষা প্রতিষ্ঠান অনেক দিন পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, যে কারণে শিক্ষা ক্যালেন্ডার খানিকটা ওলটপালট হয়েছে শিক্ষার্থীদের, সেই কারণে ক্যালেন্ডারে কাটছাঁট করার পরিকল্পনা করা হচ্ছে, সিলেবাস কমানোর চিন্তা করা হচ্ছে। এছাড়াও আছে যুক্তরাষ্ট্রের রেকর্ড দিয়ে শুরু বিশ্বকাপ, জয় দিয়ে যাত্রা আয়োজক ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের জন্য অশনি সংকেত। এছাড়াও আছে মূল্যস্ফীতি হ্রাস, রিজার্ভ রাজস্ব বৃদ্ধি চ্যালেঞ্জ, আছে 3 ঘন্টায় শেষ রেলের অগ্রিম টিকিট। আমরা জানি যে গতকাল থেকে ঈদযাত্রার যে অগ্রিম টিকিট সেটি বিক্রি করা শুরু হয়েছে এবং যে খবরটি দেওয়া হয়েছে যে এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব টিকিটই অনলাইনে বিক্রি হবে এবং 3 ঘন্টার মধ্যে রেলের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, যেটি দেখা যাচ্ছে। এছাড়াও আছে বেনজিরের সম্পদের পাহাড় ছড়িয়ে আছে দেশ জুড়ে, মালয়েশিয়ায় বিলাসবহুল ভবনের সন্ধান, খোঁজ চলছে বেগমপাড়ায়। আছে 2 দেশই পেতে চাচ্ছে সিয়ামকে, এটি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের খবর। হত্যাকাণ্ডের অন্যতম আসামি সিয়াম, যিনি নেপালে পালিয়েছিলেন, তাকে ধরতে এরই মধ্যে কলকাতার সিআইডি এবং বাংলাদেশের ডিবির দল নেপালে গেছে এবং 2 দেশই তার সিয়ামকে ধরার চেষ্টা করছে। সিয়ামকে এরই মধ্যে আটক করা হয়েছে নেপালে, কিন্তু কলকাতা এবং বাংলাদেশ, ভারত এবং বাংলাদেশ 2 দেশই সিয়ামকে পেতে চাইছে। এরপর দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর, পাহাড়ে বন কর্মকর্তার দৈনিক কালবেলার প্রধান খবর, পাহাড়ে বন কর্মকর্তার আলাদা সাম্রাজ্য, আরেকটি দুর্নীতির খবর এখানে আছে। বেনজির বিদেশে থাকলেও বিচার চলবে, ওবায়দুল কাদের কালকে এটি বলেছেন যে যদি তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায় তদন্তে, তাকে অবশ্যই দেশে ফিরে আসতে হবে এবং যে কোনো উপায়েই তার বিচার চলবে। আছে অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত, সিপিডি যেটি বলেছে। এছাড়াও আছে ইমিগ্রেশন আইনে সিয়ামকে ফেরানোর চেষ্টায় ডিবি। আছে মালয়েশিয়ায় যেতে পারেননি 16,970 জন শ্রমিক। আছে জামায়াত শিবিরের জ্ঞান চর্চা প্রশংসার দাবিদার ফখরুলের এই মন্তব্য এবং বিএনপি আবার কিভাবে এগোবে প্রশ্ন তুলেছে তৃণমূল। আমরা জানি যে বিএনপির নিজেদের মধ্যে দলের অভ্যন্তরে নানা ধরনের অসন্তোষ দেখা দিয়েছে এবং গত নির্বাচনেও আমরা দেখেছি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে অংশও নিয়েছিলেন, তারা কেউ আওয়ামী লীগের হয়েই নির্বাচনে লড়েছেন, জিতেওছেন 2-1টি আসনে এবং
তৃণমূলের নেতারা প্রশ্ন তুলেছেন যে বিএনপির সাংগঠনিক যে দুর্বলতা তৈরি হয়েছে এবং দল হিসেবে দলটি যতখানি দুর্বল হয়ে গেছে তারা ভবিষ্যতে কিভাবে এগোতে পারবে। এরপর আমাদের হাতে আছে দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর বিএনপি গ্রাপলিং উইথ মাল্টিফেস ক্রাইসিস, যেটি বলা হচ্ছিল যে বিএনপির দলের অভ্যন্তরে সংকট আছে। এছাড়াও আছে ইম্পর্টেন্স শুড বি গিভেন অন কন্ট্রোলিং ইনফ্লেশন। এছাড়াও আছে ট্যাক্স কালেকশন প্রেশার অন এনবিআর টু রাইজ মোর। এছাড়াও আছে বাংলাদেশ ইনফ্লেশন হায়ার দ্যান শ্রীলঙ্কা। সিপিডি এসেনশিয়ালস নাও লাক্সারি গুডস হিয়ার ইট সেজ। সিপিডি যেটি বলেছে যে শ্রীলঙ্কার সাথে তুলনা করে, যে খবরটি আমরা আগেও দেখেছি যে বাংলাদেশে মূল্যস্ফীতি শ্রীলঙ্কার তুলনায় বেশি, এবং যেটি বলা হচ্ছে যে যেটি নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো এখন বাংলাদেশে বিলাসিতার হয়ে যাওয়ার মতো অবস্থা, বিলাসী পণ্যের মতো দাম। এরপর দ্য ডেইলি স্টার তার প্রধান খবর এসেনশিয়ালস নাও লাক্সারিজ অ্যাজ দ্য পুয়ার রেল ফ্রম প্রাইস শক। সিপিডির খবরটি এখানে প্রধান খবর হিসেবে দেওয়া হয়েছে, এবং যেটি এখানে বলা হচ্ছে যে যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য সেই পণ্যগুলোর অবস্থা এখন বিলাস দ্রব্যের মতো, সেগুলোর দাম বিলাস দ্রব্যের সমান হয়ে গেছে বাংলাদেশে। এবং রেলওয়ে অফ ট্র্যাক এরকম একটি খবর আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ে এত আলোচনা চলছে এবং সবশেষ যে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে এবং পরে আমরা সরকারের পক্ষ থেকেও মন্ত্রী পর্যায় থেকেও এই ধরনের আলোচনা আমরা দেখেছি যে এবার এই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে নিয়ন্ত্রণ, অর্থনীতির সংকটকে নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। কিন্তু সেটি কোনোভাবেই আসলে চোখে দেখা যাচ্ছে না যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হচ্ছে, বরং আইএমএফের বিভিন্ন শর্ত মানতে গিয়ে বিভিন্ন খাত থেকে ভর্তুকি কমিয়ে দেওয়ার কারণে জীবনযাত্রার ব্যয় আরও অনেক বেশি বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, জ্বালানি থেকে শুরু করে বিদ্যুতের দাম বাড়ছে। এবং সবশেষ গণমাধ্যমের সংবাদপত্রের শিরোনামের যখন আমরা দেখছিলাম তখন দেখছিলাম যে শহরে জমি জমার যে ফি, রেজিস্ট্রেশন ফি এবং যে খাজনা সেগুলো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দৈনিক পত্রিকার শিরোনাম আমরা দেখছিলাম